গত পর্বে আমরা দেখেছিলাম অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন নিয়ে ক্যাপ্টেন হ্যাটেরাস অভিযান শুরু করেছে। কিন্তু যত সামনে এগোচ্ছে দল, ততই প্রকৃতি যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। বরফের এই নির্জন রাজ্যে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে রয়েছে নতুন বিপদ, নতুন অনিশ্চয়তা। এবার সেই অভিযানের আরও গভীরে প্রবেশ করার পালা। শুনতে থাকুন কেয়ারফ কাহিনীর আজকের বিশেষ নিবেদন, জুল ভার্নের কালোজয়ী উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ ক্যাপ্টেন হ্যাটেরাস। মেপে দেখা গেল ভালুকটা লম্বায় 9 ফুট তো হবেই। খিদের জ্বালা বড় জ্বালা। মাংসের ওপর হুমড়ি খেয়ে পড়ল অভিযাত্রীরা, কিন্তু ঠেকিয়ে রাখলেন ডক্টর। মাংস না সেকে খাওয়াটা ঠিক হবে না, কিন্তু সেঁকবেনি বা কিসের ওপর? আগুন কোথায়? ইগলুতে ফিরে দেখলেন সর্বনাশ হয়েছে। শিকার করার উত্তেজনায় স্টোভ নিভে গেছে। আমারই দোষ, ইস্পাতের টুকরোটা পকেট থেকে পড়ে গেছে। চোখমুখে ঠুকবো কি করে? লেন্স নেই তো কি হয়েছে, বানিয়ে নিলেই তো হয়। কিভাবে? তৎক্ষণাৎ খুঁজে পেতে একটা বরফের টিলা বার করে ফেলল জনসন। এক টুকরো বরফ কেটে লেন্সের আকার দিলেন ডক্টর। ছুরি দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মসৃণ করলেন, হাত দিয়ে ঘষে চকচকে করলেন। ইগলু থেকে কাঠের টুকরো এনে বরফের লেন্স ধরা হলো তার ওপর। আগুন আগুন জ্বলে উঠেছে ডক্টর। আর দুদিনের পথ, তারপরে পরপয়েস। সেখানে সেখানে মানুষ আজও যায়নি। এই একমাত্র আমি ছাড়া। বাজে কথা থাকুক, খেয়ে দিয়ে নিয়ে সামনে চলো। আল্টামান্ট আর হ্যাটেরাসকে নিয়ে কিন্তু বিপদে পড়তে হবে আমাদের। দেখেছো তো, দুজনের মধ্যে কোনো বাক্যালাপ নেই। বেলা 2টোর সময় আচমকা স্লেজের উপর শটান দাঁড়িয়ে উঠল অ্যালটামন্ট। বহু দূরে একটা বিপুল কায় শ্বেত বস্তুর দিকে আঙুল তুলে বলল আতীক্ষ্ণ কণ্ঠে, পরপয়েস। 24শে মার্চ, আজ উৎসবের দিন। বরফ প্রান্তরে নিদারুণ শৈত্যের মাঝে পরম উল্লাসে হই হই করে উঠল অভিযাত্রীরা। বরফে পুরোপুরি ঢেকে গিয়েছে পরপয়েস। জাহাজ বলে চেনাই যায় না, যেন একটা হিমবাহ। অ্যালটামন্ট না চিনিয়ে দিলে সন্ধান পাওয়া যেত না। কাছে গিয়ে দেখা গেল কাত হয়ে পড়ে আছে পরপয়েস। তলাটা তার ফেঁসে গেছে। মেলায় খাবার আর জ্বালানি রয়েছে, বছর 2 নিশ্চিন্তে থাকা যাবে। কিন্তু তলা ফাঁসাই জাহাজে বসবাস করা যাবে না। বরফের কুঁড়ে নয়, এবার বানাবো বরফের প্রাসাদ। অদূরে একটা 500 ফুট উঁচু পাহাড়। পাহাড়ের পাদদেশে দিব্যি সমতল অঞ্চল আছে। 3 দিন হাড় ভাঙা খেটে বরফ সরিয়ে ফেললেন ডক্টর আর জনসন। তুষার প্রাসাদের নকশা এঁকে ফেললেন ডক্টর। লম্বায় হবে প্রায় 40 ফুট, চওড়ায় 20 ফুট, উচ্চতায় 10 ফুট তো হবেই। বাঁ দিকে রান্নাঘর, ডাইনে শোবার ঘর, মাঝে কিন্তু আড্ডা মারার ঘর। জানেন, 1740 সালে সেন্ট পিটার্সবার্গে সম্রাজ্ঞী অ্যানের হুকুমে একটা বরফ প্রাসাদ নির্মিত হয়েছিল। কামানের গোলা, ফুলদানি, বিশালাকায় হাতি, এমনকি ড্রেসিং টেবিল, আয়না, ঝাড় লণ্ঠন, সব কিন্তু বরফ কেটে তৈরি। পরের দিন থেকেই আরম্ভ হলো ভাঁড়ার ঘর এবং বারুদ ঘর নির্মাণ পর্ব। পরপয়েস থেকে মালপত্র টেনে এনে রাখা হলো এই 2টি ঘরে। এরপর বরফ প্রাকার দিয়ে সব কটা বাড়ি ঘিরে ফেললেন ডক্টর। বেজায় পুরো সেই পাঁচিল দিয়ে ঠিক যেন কেল্লা বানিয়ে ফেললেন তিনি। বাইরে থেকে জানোয়াররা এসে উৎপীড়ন করলে টক্কর দেওয়া যাবে সহজেই। এই তল্লাটে প্রথম পা দিল এই 5 জন মানুষ। নামকরণে বিপত্তি। হ্যাটেরাস আর অ্যালটামন্ট দুজনে 2 ধরনের মানুষ। প্রথমজন কম কথা বলেন, কিন্তু যা বলেন তা কাজের কথা, অন্তর থেকে বলেন। দ্বিতীয়জন বেশি কথা বলেন, কিন্তু অন্তর থেকে তেমন কিছুই বলেন না। ডক্টর ক্লাবনি আমেরিকানদের হাঁড়ির খবর রাখতেন, তাই আমেরিকান অ্যালটামন্টের চরিত্র তাকে বিস্মিত করেনি, বরং তিনি তার সঙ্গে বেশি মিশেছেন পেটের কথা বার করার জন্যই। লোকটা তো দেখছি বেশ পেঁচালো, ঝুড়ি ঝুড়ি কথা বললেও পেটের কথা বাইরে বেরোয় না।
মার্কিন মুলুকের কয়েকজন ধনকুবের কারবারি নাকি সমুদ্র অভিযানে পাঠিয়েছিল পরপয়েস জাহাজে। কিন্তু সত্যি কি তাই? হ্যাটেরাসের সন্দেহ নিতান্ত অমূলক নয়। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে দুর্গম মেরু অঞ্চলে পাড়ি জমিয়েছিল আল্টামন্ট। ঠিক এই কারণেই বনিবনা নেই দুই ক্যাপ্টেনের মধ্যে। কেউ কারো তোয়াক্কা করে না, কথাও বলে না। ডক্টর ক্লবনি ঝড়ের সংকেত দেখতে পেলেন দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। যে কোনো দিন বাক্য সমরে অবতীর্ণ হতে পারে দুজন, আর হলেও তাই। সেদিন 14ই এপ্রিল গৃহপ্রবেশ উপলক্ষে ভুঁড়ি ভোজের আয়োজন করেছেন ডক্টর। বন্ধুগণ, দুর্গম গিরি কান্তার মেরু পেরিয়ে এসে আজ আমরা যেখানে পৌঁছেছি সেখানে শুধুই ধুধু বরফ। আসুন এইসব জায়গার একটা করে নাম দেওয়া যাক। যদি কারো আপত্তি না থাকে, প্রথমেই আমি নাম দিতে চাই বাড়িটার। এ বাড়ির স্রষ্টা যিনি, তার নামেই হোক বাড়ির নাম ডক্টর হাউস। এবার নাম দেওয়া যাক এই ভূখণ্ডের। মানুষের আগে কখনো এখানে আসেনি। আহা, ভুল বললেন যে। পরপয়েস জাহাজ নিশ্চয়ই ডানা মেলে উড়ে আসেনি। তা ঠিক, যেভাবে আঁচড়ে তলা ফাঁসিয়েছে পরপয়েস, ফরওয়ার্ড যেভাবে ফেটে উড়ে গিয়েছে অনেকটা সেই রকম, তাই না? কি বললেন? আমরা জাহাজ নিয়ে কথা বলছি না, আলোচনাটা হচ্ছে জায়গা জমির নামকরণ সম্পর্কে। আগে আমিও তাই বলছি। জায়গাটার নাম অনেক আগে থেকেই ঠিক হয়ে গেছে। কে দিয়েছে? আপনি? বলা বাহুল্য, আপনার আগে আমিই তো এসেছি এখানে। তা এসেছেন, কিন্তু আমরা না এলে 20 ফুট বরফের তলায় মরে পড়ে থাকতেন। সে খেয়াল আছে? আর আমি না থাকলে আপনারাও খিদে আর ঠান্ডায় মরে ভূত হয়ে যেতেন। সে খেয়াল আছে? কি মুশকিল! আল্টামন্ট যে আগে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। উনি যদি এ জায়গায় নামকরণ করে থাকেন তা মেনে নিতে হবে বই কি। তা কি নাম দিয়েছেন? নিউ আমেরিকা। আর ওই অন্তরীপটার নাম হোক কেপ ওয়াশিংটন। দূরের ওই দ্বীপটার নাম হোক জনসন আইল্যান্ড, আর পশ্চিমের পাহাড়টার নাম হোক বেল মাউন্ট। কিন্তু এই কেল্লার নাম হোক দৈব দুর্গ। কেননা দৈব সহায় না হলে ওয়াশিংটন বা ভিক্টোরিয়ার সাধ্য ছিল না এই জায়গায় আমাদের এনে ফেলার। চমৎকার নাম। এইভাবেই অবসান হলো বিরাট তর্ক বিতর্কের। ভিক্টোরিয়া বের উত্তরে ডক্টর হাউসের পিছনেই যে পাহাড়, একদিন ডক্টর ক্লবনি সেই পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। চূড়োয় পৌঁছে দেখলেন মাথাটা দিব্যি চ্যাটালো। আলোকস্তম্ভ খাড়া করা যায় অনায়াসেই। আলোকস্তম্ভ থাকলে তুষার ঝটিকার মধ্যেই দূর থেকে আলো দেখে বাড়ি ফেরা যাবে, পথ ভুল হবে না। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু আলোটা জ্বালবেন কি দিয়ে? শিল মাছের তেল দিয়ে? পারদ, বুলেট, বরফের লেন্স এবং দৈব দুর্গ নির্মাণের পর ডক্টর ক্লোবনি আবার নতুন ভেলকি দেখাবেন মনে হচ্ছে। ব্যাপারটা খুবই সোজা। পরপয়েস জাহাজে বুনসেন ব্যাটারি ছিল, গাটা পারচা মোড়া তার, অ্যাসিড সব ঠিকই আছে দেখছি। তাই দিয়ে জ্বালাবো আলোকস্তম্ভের আলোকবাতি। তৎক্ষণাৎ দলবল নিয়ে ফের পাহাড়ে উঠলেন ডক্টর। বরফের চাই জমিয়ে 10 ফুট উঁচু স্তম্ভ নির্মাণ করলেন। পরপয়েস জাহাজের একটা লণ্ঠন বসালেন তার মাথায়। তার টেনে নিয়ে এলেন তুষার প্রাসাদে। ব্যাটারিটা রইল সেইখানেই, যাতে বাইরে নিদারুণ ঠান্ডায় অ্যাসিড জমে না যায়। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন সবাই। অন্ধকার হতেই লণ্ঠনের কার্বন পেন্সিল দুটো মুখোমুখি করতেই তীব্র আলোক ছটায় উদ্ভাসিত হলো বড় প্রান্তর। জমাট সমুদ্রের ওপর ছায়া ছড়িয়ে গেল বহু দূর পর্যন্ত, ঠিক যেন সূর্য উঠল আলোক স্তম্ভে। ডক্টর ক্লোবনি রোদ্দুরও তৈরি করতে পারেন। এরপর থেকে ফের গতানুগতিক হয়ে গেল দৈনন্দিন জীবন। শনিবার আকাশ একটু পরিষ্কার হতে ডক্টর অ্যাল্টামন্ট এবং বেল কোমরে ছুরি আর কাঁধে দুনলা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল শিকারের সন্ধানে। যাবার সময় ডক্টর আলোকস্তম্ভের বিদ্যুৎ বাতি জ্বালানোর ব্যবস্থা করে গেলেন। হ্যাটেরাস গেলেন না, উপকূলের অবস্থা পর্যবেক্ষণের জন্য রইলেন বাড়িতে। কি যেন একটা নড়ছে না ওই বরফের ওপর? সিন্ধু ঘটক। চুপ চুপ চুপ, একদম চুপ, কোনো শব্দ নয়।
পা টিপে টিপে তিনজনে ছড়িয়ে গেল তিন দিকে। একটু একটু করে এগিয়ে এলো শিকারের দিকে। বরফের আড়ালে নতজানু হয়ে বসে তিনজনেই গুলি ছুঁড়ল একসঙ্গে। গুলি খেয়েই একরকম খেপে গেল সিন্ধু ঘটক। বরফের ছাই চুরমার করে ছুটল নক্ষত্র বেগে। কিন্তু কুঠার হাতে পথ অবরোধ করে দাঁড়ালো অ্যালটামন্ড। উপরি উপরি দুই কোপে কেটে ফেলল পাখনা দুটো। তা সত্ত্বেও মরিয়া হয়ে বরফের ওপর দিয়ে গড়িয়ে গেল অতিকায় জানোয়ারটা। অগত্যা গুলি ছুঁড়তে হলো নতুন করে। রক্তে লাল হয়ে গেল সাদা বরফ। নিষ্পন্দ দেহে কাত হয়ে পড়ল সিন্ধু ঘটক। মেপে দেখা গেল পাক্কা 15 ফুট। গায়ে এত চর্বি যে বেশ কয়েক পিপে তেল তৈরি হয়ে যেত তা দিয়ে। ডক্টর কেবল সুস্বাদু মাংসটুকু কেটে নিলেন। তখন রাত হয়েছে। অন্ধকারে পথ চিনে ফেরা ভীষণ মুশকিল। ডাক পথ দেখিয়ে অভিযাত্রীদের নিয়ে এলো বেশ কিছু দূর। তারপর দূর দিগন্তে দেখা গেল একটি উজ্জ্বল নক্ষত্র। বরফ কুয়াটিকা ভেদ করে জল জল করতে লাগলো আলোর তারা। আলোক স্তম্ভ। আলোকিত ধুলোর মধ্যে দিয়ে হনহনিয়ে চললেন অভিযাত্রীরা। আধ ঘন্টা পরে উঠে এলেন দৈবদুর্গে। গরম এবং ঠান্ডা। এমন খাসা কাটলেট বানালেন ডক্টর ক্লবনি, বাস্তবে কি তিনি রাঁধেন ভালো। সিন্ধু ঘটকের মাংস দিয়ে তৈরি কাটলেট একটাও আর পড়ে রইল না। খাওয়ার পরে কফিও বানালেন নিজে। ফুটন্ত কফি কাপে কাপে ঢেলে দিলেন। ডক্টর কি সবাইকে পুড়িয়ে মারবেন নাকি? হ্যাঁ, মোটেই না। আমি তো এমন মানুষদের কথা জানি যারা 130 ডিগ্রি গরম কফিতে চুমুক দিয়ে খায়। 130 ডিগ্রি? হাতেরও তো ক্ষমতা নেই ওই উত্তাপ সইবার। হাতের অনুভূতি যে তালু আর জিভের চাইতে অনেক বেশি। বেশি কথায় কাজ কি, হাতে নাতে দেখিয়ে দিচ্ছি। ফুটন্ত কফিতে থার্মোমিটার ডোবালেন ডক্টর। পারদ গিয়ে দাঁড়ালো 131 ডিগ্রিতে। তারপর বেশ তাড়িয়ে তাড়িয়ে চুমুক দিলেন সেই কফিতে। তোমার অভ্যেস নেই বেল, আমার আছে। মানুষ সবচেয়ে বেশি কত উত্তাপ সইতে পারে ডক্টর? কয়েকটা ঘটনা বলছি শোনো। ফ্রান্সে একটা রুটির কারখানায় কয়েকজন মেয়ে 300 ডিগ্রি উত্তাপে 10 মিনিট দাঁড়িয়েছিল। ফুটন্ত জলের চাইতে 89 ডিগ্রি বেশি সেই উত্তাপে তাদের কিচ্ছু হয়নি। অথচ আশেপাশে সেদ্ধ হয়ে গেছে আপেল আর মাংস। বাবা, সাংঘাতিক মেয়ে তো। 1774 সালে আমাদের মতোই কয়েকজন অভিযাত্রী 295 ডিগ্রি উত্তাপ শুয়েছিল অক্ষত দেহে। অথচ পাশেই ডিম আর মাংস ঝলসে গিয়েছিল সেই উত্তাপে। সবচেয়ে গা গরম থাকে পাখিদের। হাঁস আর মুরগির দেহের তাপ 111 ডিগ্রি, কিন্তু প্যাঁচার দেহ 104 ডিগ্রির বেশি গরম নয়। মানুষের দেহ 101 ডিগ্রি গরম। অন্যান্য স্তন্যপায়ীদের দেহ মানুষের দেহের চাইতে সামান্য বেশি গরম। এই যেমন বাঘ, হাতি, খরগোশ, ঘোড়া, এদের তাপ মানুষের কাছাকাছি। কিন্তু কুকুর, ছাগল, বাঁদর, ভেড়া, বেড়াল, এদের দেহ 103 ডিগ্রি গরম। শুয়োরদের দেহ তার চাইতেও 1 ডিগ্রি বেশি। জল অনুসারে মাছের দেহতাপ কমে বাড়ে। সাপের দেহতাপ 86 ডিগ্রিতে পৌঁছয় না, হাঙরের 68.5। আর পোকামাকড়দের দেহতাপ ওই জলের বা বাতাসের তাপ যা সেটাই। গরম নিয়ে তো অনেক কথাই শুনলাম, এবার ঠান্ডা নিয়ে কিছু বলুন ডক্টর। উত্তম কথা। থার্মোমিটারের পারদ কখনো হিমাঙ্কের 72 ডিগ্রি নিচে নামে না। আমরা শুয়েছি হিমাঙ্কের 70 ডিগ্রির নিচে পর্যন্ত। আজ পর্যন্ত যা কোনো মানুষ পারেনি। কথাটা ঠিক। ঠান্ডায় কাবু না হলে কি আর এখানে বসে থাকি? ঠান্ডা কাবু করলেও জখম করতে পারবে না। যদি হাত পা ঠান্ডায় জমে গেলেই তুষার দিয়ে ঘষা যায়। একটা কথা সবাই খেয়াল রাখবেন, প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে গেলেও কখনো আগুনের আঁচে যাবেন না। টের পাবেন না, কিন্তু হাত পা পুড়ে যাবে। তখন তা কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। শীতের আনন্দ। বরফের দেশে শীতকাল কাটানো এক মহা ঝামেলা। আবহাওয়া অনিশ্চিত, বাইরে দুর্যোগ, ভেতরে কোনো কাজ নেই। কাহা তাক আর হাত পা গুটিয়ে বসে থাকা যায়, বাইরে বেরোনোর পথ হতো বন্ধ।
তারই মাঝে প্রায় 60 ফুট দূরে যেতে হতো ভাড়ার ঘর থেকে রান্নাঘরে খাবার দাবার আনার জন্য। পরপর জাহাজ থেকে জিনিসপত্র সরিয়ে এনে ভালোই করেছিলেন ডক্টর, কেননা উল্টো পাল্টা হাওয়ায় একটু একটু করে ভেঙে পড়ছিল জাহাজটা। কিছুদিন পর দেখা গেল তক্তা খুলে ছড়িয়ে পড়েছে বরফ প্রান্তরে। ডক্টর মনে মনে ঠিক করলেন শীত কাটলেই ওই তক্তা দিয়ে একটা লম্বা নৌকো তৈরি করবেন ইংল্যান্ডে ফেরার জন্য। বড়ই আলসেমিতে পেয়ে বসেছে প্রায় 5 জনকেই। হ্যাটেরাস দিন রাত বসে আকাশ পাতাল ভাবেন, আর অ্যালটামন্ট হয় মদ খায় নয় ঘুমোয়। দুজনকেই ঘাঁটাতে চান না ডক্টর, কিন্তু সংঘর্ষের যে বেশি দেরি নেই তা হাড়ে হাড়ে বোঝেন তিনি। সাংঘাতিক সংঘর্ষ লাগবে শিগগিরই দুজনের মধ্যে। এক জায়গায় 2 ক্যাপ্টেন থাকলে যা হয় আর কি। তার উপর একজন ইংরেজ জাতকে গৌরবমণ্ডিত করতে চায়, অপরজন চায় মার্কিন জাতকে। ডক্টর একদিন নীরবতা ভাঙলেন, বললেন, এভাবে চুপচাপ বসে না থেকে কিছু একটা করলে হয় না? কি করব? কিছু একটা না করে চুপচাপ বসে থাকা তো যায় না। ঘুমোলেই হয়। ঘুমিয়ে ঘুমিয়ে বরং স্বপ্ন দেখা যাক, সংবাদপত্র আর থিয়েটারের। চললাম, রাত অনেক হয়েছে। পদচিহ্ন। 26 আর 27 এপ্রিল ঝড়ের হুঙ্কারে কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। তুলনা নেই প্রকৃতির সেই রুদ্র লীলার। ঝড় থামতেই আনন্দে নেচে উঠলেন ডক্টর, কেননা শীত কাটতেও এবার আর দেরি নেই। বড় জোর 6 হপ্তা, তারপরেই আসবে বসন্ত। বাইরে বেরিয়ে চমকে গেলেন অভিযাত্রীরা। অবিরাম তুষারপাতের ফলে জমি 15 ফুট উঁচু হয়ে গিয়েছে এবং দিগন্ত পর্যন্ত সব কিছুই সমতল ভূমিতে পরিণত হয়েছে। আবার যদি ঝড় আসে, তাই ঝটপট কিছু খাবার দাবার ভাঁড়ার থেকে এনে রাখা হলো রান্নাঘরে। তারপর শাবল, গাঁইতি, কোদাল দিয়ে সবাই মিলে বরফ কেটে তুষার সরিয়ে পুরো পাঁচিলটাকে ফের খাড়া করলেন কঠিন গ্রানাইটের উপর। কিছু টাটকা মাংস না হলেই যে নয়। অতএব শিকারে বেরোলেন ডক্টর, সাথে রইল অ্যালটামন্ট এবং বেল। মাইল 2 গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন তারা। পায়ের ছাপ, ভালুকের পায়ের ছাপ। গুনে দেখলেন সব শুদ্ধ 5টা ভালুক যেন প্রদক্ষিণ করছে দৈব দুর্গকে। মুখ চাওয়াচাওয়ি করলেন অভিযাত্রীরা। গতিক সুবিধের মনে হচ্ছে না। ভালুকরা কিন্তু সব জানোয়ারের চাইতে বেশি বুদ্ধি ধরে। যদিও আমরা চর্বি পুড়িয়ে গন্ধ ছড়াইনি, তবুও ওরা আঁচ করতে পেরেছে জ্যান্ত খাবার রয়েছে এখানে। সুতরাং এক কাজ করা যাক। তৎক্ষণাৎ 200 গজ জায়গা অবধি ভালুক পদচিহ্ন মুছে দিল অভিযাত্রীরা। রাত কাটল উদ্বেগের মধ্যে। সকালবেলা উঠে গিয়ে বড় প্রান্তর পরীক্ষা করতে গিয়ে আবার দেখা গেল পঞ্চ ভাল্লুকের সারি সারি পদচিহ্ন। এবার আরো কাছে, যেন দূর থেকে দৈব দুর্গের গন্ধ শুঁকিয়ে শুঁকে চক্রাকারে প্রদক্ষিণ করছে এবং ক্রমশ কাছে এগিয়ে আসছে। আজকেও পায়ের চিহ্ন মুছে দিই, দেখা যাক কালকেও আসে কিনা। পরের দিন কিন্তু কোনো পদচিহ্ন দেখা গেল না। মাইল 2 টহল দিয়ে এলো অভিযাত্রীরা, ভালুকের ল্যাজের ডগা পর্যন্ত দেখতে পেল না। মহানন্দে ফিরে এলো দৈবদুর্গে। তবুও সাবধানের মার নেই বলে লাইট হাউসে গিয়ে চারদিকে নজর রাখল। কিছুক্ষণ পরে পালা এলো অ্যালটামন্টের। পাহাড় চূড়ে উঠে সে বেলকে পাঠিয়ে দিল ডক্টর হাউসে। ঠিক এই রকমই একটা সুযোগের প্রতীক্ষায় ছিলেন ক্যাপ্টেন হ্যাটেরাস। তাঁর 3 স্বদেশী সঙ্গীকে এক জায়গায় জড়ো করে তিনি শুরু করলেন গোপন আলোচনা। বন্ধুগণ, আমেরিকানটা এখানে নেই। এই বেলা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে নিই। আর 1 মাস পরেই শীত বিদায় নেবে, আবহাওয়া অভিযানের অনুকূলে যাবে। বলুন, তখন কি করবেন? আপনারা জানেন আমি কি করব। মেরুকেন্দ্র আবিষ্কারই আমার প্রতি মুহূর্তের ধ্যান। আমাদেরও তাই। বেল, তোমার কি মত? মানে ইংল্যান্ডে ফিরলে হয় না? বেল বেল বেল, সব চাইতে ঠান্ডার জায়গা পেরিয়ে এসেছি অতি কষ্টে। আর উত্তরে গেলে ঠান্ডার প্রকোপে আর কষ্ট পেতে হবে না।
আর মাত্র 360 মাইল গেলেই আমরা উত্তর মেরুতে পৌঁছাবো। তাহলে তোরেই যাব। চমৎকার। দলের অধিনায়ক কে হবে? আর ওই আমেরিকানটা যদি আমাকে না মানে, সে দেখা যাবে। তখন কিন্তু হাতাহাতি হয়ে যাবে দুজনের মধ্যে। যাবেন কোন পথে? উপকূল ঘেঁষে। পরপয়েজের চাঙা কাঠ দিয়ে একটা নৌকো বানিয়ে নেওয়া যাক। না, একদম না। আমেরিকান জাহাজের কাঠ নিয়ে নৌকা বানিয়ে মেরু কেন্দ্রে পৌঁছাবো? কখনো নয়। সে কি তেজ! ক্লাবনি আর পিড়াপিড়ি করলেন না, আহার কথা বলার সুযোগও পেলেন না। অ্যালটামন্ট এসে পড়ায় শুরু হলো অন্য কথাবার্তা। ভালুকরা দেখা দেয়নি, নিশ্চয়ই তারা চম্পট দিয়েছে। বরফের কারাগার। পরের দিন হ্যাটেরাস, অ্যালটামন্ট এবং বেল শিকার করতে গেল বেল পাহাড়ের দিকে। ডাক গেল সঙ্গে। ডক্টর গেলেন জনসন আইল্যান্ডের দিকে বরফ প্রকৃতি দেখে বৈজ্ঞানিক গবেষণার জন্য। একা জনসন পাহাড়ায় রইল ডক্টর হাউসে। গ্রিনল্যান্ড কুকুরগুলোকে ছেড়ে দিল খাঁচার বাইরে। আচম্বিতে বন্দুক নির্ঘুত বেল পাহাড়ের দিক থেকে। অভিযাত্রীরা তাহলে খুব কাছেই শিকার পেয়েছে। বাপরে, খুব শিকার করেছে তো বন্ধুরা। বন্দুক যেন আর থামতেই চায় না। তবে কি এই সব ভাবতে গিয়ে মাথার চুল খাড়া হয়ে গেল জনসনের। বাড়ি থেকে বেরিয়ে এক দৌড়ে উঠে গেল পাহাড় চূড়োয়। আর উঠেই সে কি দেখল ভালুক। 5-5টা দানবিক ভালুক তাড়া করছে বেল, অ্যালটামন্ট, হ্যাটেরাস আর ডাককে। সবার পেছনে রয়েছেন হ্যাটেরাস। বন্দুক ছুঁড়েও জখম করতে পারেননি চার পেয়ে আততায়ীদের। তাই ছুটতে ছুটতে টুপি, দস্তানা, এমনকি হাতের বন্দুকটা পর্যন্ত ছুঁড়ে দিচ্ছেন ভালুকদের দিকে। স্বভাবমতো ভালুকরা থমকে দাঁড়িয়ে শুঁকছে বস্তুগুলো। সেই অবসরে বেশ খানিকটা ছুটে আসছে অভিযাত্রীরা। ডক্টর হাউসে ঢোকবার মুখে আর একটু হলেই ভালুকের থাবা এসে পড়ত ক্যাপ্টেনের ঘাড়ে। বরফ কাটা ছোড়ার ঘা মেরে কোনো মতে আত্মরক্ষা করলেন ক্যাপ্টেন এবং তিনজনেই সম্পূর্ণ বেদম হয়ে ভেতরে ঢুকে দমাস করে বন্ধ করে দিলেন দরজা। এবার লাগুক লড়াই। 5 জন বনাম 5 জন। 5 জন বনাম 4 জন ক্যাপ্টেন। কেন? ডক্টর তো দ্বীপে রয়েছেন। সর্বনাশ! মুখ শুকিয়ে গেল সবার। ডক্টর যদি বন্দুক নির্ঘোষ শুনে হুঁশিয়ার হন তাহলেই রক্ষে। আর অত দূরে যদি বন্দুকের আওয়াজ না পৌঁছে থাকে তাহলেই তো সর্বনাশ। বেঘরে মরতে হবে 5-5টা হিংস্র ভালুকের থাবার ঘায়ে। ওরা তো লুকিয়ে আছে বরফের আড়ালে। ডক্টর তো কিছুই জানেন না। বরফ দিন, বরফ! দেওয়াল কেটে জানলার গোড়াপটা ভরাট করুন শিগগিরই। অ্যালটামন্ট ততক্ষণে ছুরি দিয়ে দেওয়াল কেটে বরফের চাঁই বার করছে আর ভরাট করছে জানলার গোবরাট। বরফ চাঁই দিয়ে ওদের ঠেকিয়ে রাখা যাবে না এটা জেনেও চেষ্টা করে চলেছে প্রাণপণে। অসুর শক্তি নিয়ে ভালুকরা যদি ইচ্ছে করে সব বাধা ভেঙে ভেতরে ঢুকবে, তাহলে কিছুতেই তাদের আটকানো যাবে না। দেখা দেখি বাকি 3 জনও দেওয়াল কেটে বরফ নিয়ে ভরাট করলো জানলার গোবরাট। তারপর 3টে ঘরে বন্দুক হাতে দাঁড়িয়ে রইল পাহারায়। কিন্তু ডক্টরকে বাঁচানো যায় কি করে? ভালুকগুলোকে বধ করলে ল্যাঠা চুকে যায় ঠিকই, কিন্তু বধ করার পথ কোথায়? বেরোলেই তো থাবা খেতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেওয়াল খুঁড়ে ফুটো করি, তারপর বন্দুকের নল গলাই। অ্যালটামন্ট যেই বন্দুকের নল গলিয়েছে তার মধ্যে অমনি আসুরিক হ্যাঁচকা টানে ভালুকরা বন্দুক ছিনিয়ে নিল হাত থেকে। ঘোড়া টেপবারও সময় দিল না। এত শক্তি হয় ভালুকদের। গেল আরও 2 ঘন্টা। ভালুকরা টহল দিচ্ছে বাইরে। ভেতরে অপরিসীম উদ্বেগে ছটফট করছে অভিযাত্রীরা। একটা কাজ করা যাক জনসন, আগুন খোঁজাবার ওই লোহার শিকটা তাতিয়ে লাল করো। দেওয়ালের ফুটো দিয়ে বাইরে বার করো। চেপে ধরলেই হাত পুড়ে যাবে ভালুকদের, আর বন্দুক ছুঁড়ব সঙ্গে সঙ্গে। ফুন্দিটা মন্দ নয়। তৎক্ষণাৎ আগুন রাঙা লোহার শিক গলিয়ে দেওয়া হলো ফুটো দিয়ে। হাত পুড়ে যেতেই বিকট গর্জে উঠল ভালুক দল। সঙ্গে সঙ্গে দমাদম গুলি ছুঁড়ল অভিযাত্রীরা ওই ফুটো দিয়ে। আবার তাতিয়ে আনা হলো লোহার শিক, আবার ঢোকানো হলো ছিদ্রপথে।
এবার কিন্তু কোথায় যেন আটকে গেল শিখটা। সর্বনাশ হলো, হতভাগা ভাল্লুকরা বরফ দিয়ে ফুটো বন্ধ করে দিয়েছে। কি সর্বনাশে বুদ্ধি দেখেছ? বরফের চাই দিয়ে আমাদের পালাবার পথ বন্ধ করছে, হাওয়া যাতায়াতের পথও বন্ধ করছে ওরা। সত্যিই তাই, লোহার শিক তাই আর বাইরে যাচ্ছে না। এদিকে ঘরে আগুন জ্বলছে, চারজনের শ্বাস প্রশ্বাসে অক্সিজেন লাগছে। কিছুক্ষণ পরই অক্সিজেন ফুরিয়ে যাবে, কার্বনিক অ্যাসিড গ্যাসে ঘর ভরে উঠবে, শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়বে চারজনে। ঠিক আছে, রাত হোক, ছাদ ফুটো করব, ফুটো দিয়ে বাতাস আসবে আর গুলিও করা যাবে। যা থাকে কপালে, লড়ে যেতে হবে সামনাসামনি। কি সঙ্গীন পরিস্থিতি! ভালুকরাও তাহলে জব্দ করতে পারে মানুষদের। খনি বোমা। অসহ্য উৎকণ্ঠার মধ্যে রাত নামল। রেড়ির তেলের পিদিমের মতো টিম টিম করে জ্বলছে লণ্ঠন। অক্সিজেন ফুরিয়ে এলো বলে বন্দুকগুলোতে গুলি ভরা হলো। শুরু হলো ছাদে ফুটো করা। বেল হিসেবি হাতে ছাদ কাটছে। এমন সময় শোবার ঘরের পাহারা ছেড়ে দৌড়ে এলো জনসন। মুখ তার ভয় বিবর্ণ। ক্যাপ্টেন, শোবার ঘরের দেওয়ালে কিসের আওয়াজ হচ্ছে? তৎক্ষণাৎ সবাই দৌড়ে এলো শোবার ঘরে। সত্যি তো, খচমচ শব্দে বরফ কাটা হচ্ছে বাইরে থেকে। কারা ওরা? ভালুকরা? রণকৌশল পাল্টেছে নিশ্চয়ই। বরফের চাই জমিয়ে দম বন্ধ করে সত্যি মারা গেল কিনা দুপে মানুষগুলোকে দেখবার জন্য দেওয়ালে সিঁধ কাটছে রাতের অন্ধকারে। শক্তিশালী থাবার ইস্পাত নখ বরফ কেটে পথ করে নিচ্ছে বরফ দেওয়ালে। দত্তর, চোরের মতো মরার চাইতে বরঞ্চ এই ভালো, লড়াই মরা যাক। বলে এক হাতে কুঠার আরেক হাতে ছুরি বাগিয়ে দেওয়ালের ধারে দাঁড়ালো ওত পেতে। এক পা সামনে, কুঠার মাথার উপর। দেখা দেখি একই পোজে দাঁড়ালেন ক্যাপ্টেন এবং জনসন। বন্দুক হাতে তৈরি হয়ে রইল বেল। কুঠার ফসকালেই গুলি চলবে। এ যে চেনা গলা, এ যে ডক্টর ক্লেবোনের গলা। অত অবাক হওয়ার কি আছে? আমি সব দেখেছি। কি দেখছেন ডক্টর? পরপস জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যেই শুনলাম গুলি ছোড়ার শব্দ, আগে উঠলাম একটা টিলার উপর। দেখলাম ভালুকদের তাড়া খেয়ে পাই পাই করে ছুটছেন আপনারা। তারপরেও দেখলাম বেটারা বরফ চাপা দিয়ে দম বন্ধ করে মারবার ফিকির করছে আপনাদের। কি ভাগ্যিস পাহাড়ে উঠে বরফ গড়িয়ে দেয়নি, তাহলে থেঁতলে মরতে হতো। যখন দেখলাম গ্রিনল্যান্ড কুকুরগুলোর দিকেও ওদের নজর নেই, আরও সুস্বাদু খাবারের লোভে ঘুরঘুর করছে বাড়ির সামনে, আমি গুটি গুটি এই বারুদ ঘরে এলাম। সেখান থেকে এই ছুরি দিয়ে সুড়ঙ্গ কেটে 3 ঘন্টা পরে পৌঁছেছি আপনাদের সামনে। আর বকতে পারছি না, কিছু খেতে দিন আগে। ডক্টর যখন এসেই পড়েছেন আর ভাবনা নেই, ভালুক বাছাদানদের মজা এবার দেখাচ্ছি। তা দেখাচ্ছি। খনি বোমা ফাটিয়ে 5টা কি জমালয় পাঠাচ্ছি। খনি বোমা? আরে মশাই, আমি বারুদ ঘর দিয়ে এসেছি তো এই মতলবেই, নইলে কাছের দেওয়াল খুঁড়লেই পারতাম। বারুদ আনবো বারুদ ঘর থেকে সুড়ঙ্গ পথে। রাতের মধ্যেই আরও একটা 100 ফুট লম্বা সুড়ঙ্গ কাটবো ওই ঢাল পর্যন্ত। তারপর এই টোপ দিয়ে টেনে আনবো ভালুকদের। এই নিন মরা শেয়াল, সকালেই শিকার করেছিলাম, এখন কাজে লাগাবো। কিভাবে ডক্টর, কিভাবে? দেখতেই পাবেন। এখন আসুন দেখি হাতাহাতি করে সুড়ঙ্গটা খোঁড়া যাক। 100 ফুট সুড়ঙ্গ খুঁড়তে লাগলো 10 ঘন্টা। ঘন্টায় 10 ফুট। পালা করে এক একজন 1 ঘন্টা খুঁড়ল। বাকি 4 জন জিরিয়ে নিল সেই অবসরে। সকাল 8টায় শেষ হলো সুড়ঙ্গ খোঁড়া। ছাদটা ফুটখানেক পুরু দেখে তলায় কাঠের ঠেকনা দিয়ে ঠেকিয়ে রাখলেন ডক্টর।
ঠেকনার মাথায় বাঁধা রইল মরা শেয়াল, তলায় এক পিপে 100 পাউন্ড বারুদ। চোখের নিমেষে বারুদ জ্বালিয়ে দেওয়ার জন্য ফিজিক্স পড়া বিদ্যা প্রয়োগ করলেন ডক্টর। বলতে নয়, ইলেকট্রিক তার টেনে নিয়ে আসা হলো বারুদ পিপে থেকে। ডক্টর হাউস পর্যন্ত বারুদের মধ্যে দুটো তার মুখোমুখি করা রইল, যাতে স্পার্ক ছিটকে গিয়ে বারুদ জ্বালিয়ে দেয়। তারের অপর প্রান্ত লাগানো রইল ইলেকট্রিক ব্যাটারিতে। একটা দড়ি বাঁধা রইল খুঁটির গোড়ায়। দড়ির আরেক প্রান্ত হাতে নিয়ে জনসন বসে রইল বারুদ ঘরে। ডক্টর, ভাল্লুকগুলোর মনে হয় ধৈর্য পুড়িয়েছে। বরফ সরাচ্ছে ডক্টর হাউসের দেওয়াল থেকে। সরাসরি আক্রমণ করবে বোধহয়। জনসন, দড়িতে টান দাও। দড়ি ধরে হ্যাঁচকা টান দিল জনসন। ধসে পড়ল 1 ফুট পুরো তুষার ছাঁদ। খুঁটির মাথায় দৃশ্যমান হলো মরা শেয়ালটা। প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল ভালুক 5টা, পরক্ষণে একযোগে লাফিয়ে পড়ল শেয়ালের উপর। ফায়ার! ব্যাটারির পাশেই বসেছিলেন ডক্টর। ইলেকট্রিক কারেন্ট চালু করে দিলেন সুইচ টিপে। তৎক্ষণাৎ প্রলয়ঙ্কর বিস্ফোরণে থরথরিয়ে কেঁপে উঠল ডক্টর হাউস, বারুদ ঘর এবং ভাঁড়ার ঘর। ফাটল ধরল দেওয়ালে। সুড়ঙ্গের প্রান্তে ছত্রাকারে শূন্যে ঠিকরে গেল তাল তাল ধোঁয়া। কিন্তু আর গুলি খরচ করার দরকার হলো না। দেখা গেল 4টি ভালুকের খণ্ড বিখণ্ড বারুদ কালো আগুনে ঝলসানো দেহ ঠিকরে রয়েছে চারিদিকে, এবং পঞ্চম ভালুকটা সর্বাঙ্গে দগ্ধ ক্ষত নিয়ে উল্কা বেগে ছুটছে দিগন্ত অভিমুখে। মেরু বসন্ত। পরের দিন ধাঁ করে তাপমাত্রা উঠে গেল হিমাঙ্কের 15 ডিগ্রি ওপরে। দিন কয়েক অব্যাহত রইল এই তাপমাত্রা। ফলে বরফে ফাটল ধরল। পাথরের ফাঁক দিয়ে নোনা জলের ফোয়ারা ছিটকে উঠল। দিন কয়েক পরেই প্রচণ্ড বৃষ্টি হলো। কুয়াশায় ঢেকে গেল চারিদিক। তার মধ্যে দিয়েই শোনা গেল হরেক রকম পাখির ডাক। কোথায় ঘাপটি মেরেছিল এতদিন, এখন দলে দলে উড়ছে আকাশে। জমির উপরেও যেন মন্ত্র বলে আবির্ভূত হলো হরেক রকম প্রাণী। মেরু ইঁদুর পর্যন্ত গর্ত দিয়ে উঁকি মারল বাইরে। নিরীহ প্রাণীদের সঙ্গে হানা দিতে লাগলো নেকড়ের দল। মেরু নেকড়েরাই ডাক দেয় অবিকল কুকুরের গলায়। অভিজ্ঞতা না থাকলে নেকড়ের উদরেই যেতে হতো অভিযাত্রীদের। এমনকি ডাক পর্যন্ত পূর্ব অভিজ্ঞতার দরুন যত্রতত্র বিচরণ বন্ধ করে দিল। দিন 15 ভালোই গেল টাটকা মাংস খেয়ে। তাপমাত্রা উঠল হিমাঙ্কের 32 ডিগ্রি ওপরে। তারপরই আচম্বিতে একদিন ধেয়ে এলো উত্তুরে হাওয়া। রাতারাতি তাপমাত্রা নেমে গেল হিমাঙ্কের 8 ডিগ্রি নিচে। বরফ আবরণে ঢেকে গেল দিক দিগন্ত। ভোজবাজির মতো মিলিয়ে গেল সমস্ত পশু পাখির দল। ভয় নেই, প্রতি বছর 11, 12, 13 মে এমনি করে ধাঁ করে শীত ফিরে আসে, আবার কেটেও যায়। কারণ দুটো হতে পারে। হয়তো বছরের এই দিনে সূর্য আর পৃথিবীর মাঝে এক ঝাঁক গ্রহাণু এসে পড়ে, অথবা বরফ গলতে থাকায় তাপমাত্রা শুষে নিয়ে শীতকে ডেকে আনে। 25শে মে কাটল একঘেয়ে ভাব। এর মধ্যে অবশ্য ডিপথেরিয়া হয়েছিল বেলের। স্রেফ বরফ চিকিৎসা করে ফোলা টনসিল কমিয়ে দিল ডক্টর। ছোট ছোট বরফের টুকরো রাখতেন মুখের মধ্যে। কয়েক ঘন্টার মধ্যে সুস্থ হয়ে উঠল বেল। ঘরের মধ্যে বন্দি থাকার সময় একদিন ক্যাপ্টেন হ্যাটেরাসকে আলাদা ডেকে ডক্টর বললেন, ক্যাপ্টেন, আপনি যখন আমাকে বন্ধুই বলেছেন, তখন বন্ধুর মর্যাদা দিন। আমার একটা কথা রাখুন। বলুন ডক্টর। আর দিন কয়েক পরেই বরফ গলে যাবে। শোনা কথা যদি সত্যি হয়, খোলা সমুদ্র পথ আটকে দাঁড়াবে। মেরুবিন্দুতে পৌঁছাতে হলে নৌকো চাই। আমেরিকান কাঠের নৌকো? ক্যাপ্টেন, আপনার রাগ তো কাঠের ওপর নয়, লোকটার ওপর। তা ঠিক, ও আগাগোড়া মিথ্যে বলেছে। ওর মতলব অন্য। দেখলেন না, সমূর্তি ধরল জায়গা জমির নামকরণের সময়। তাহলে কি ফিরে যাব? ও যদি কাঠ না দেয়? নর্থ ওয়েস্ট প্যাসেজ। শেষ পর্যন্ত ঝগড়া ঠেকানো গেল না দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। মে মাসের শেষের দিকে ঠান্ডা কমে গেল। তাপমাত্রা ফের হিমাঙ্কের উপরে উঠল।
ফের বরফ গলা জলের ধারা নামল। এই সময় একদিন অভিযাত্রীদের মধ্যে কথা হচ্ছিল আরও উত্তরে অভিযান নিয়ে। আমরা যেখানেই যাই না কেন ফিরে আসার পথের কথাও তো ভাবতে হবে, তাই না? ফিরে আসার কথা তো এখন হচ্ছে না। কিন্তু যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরতে তো হবেই। সেটা কোথায়? যেখানে যাচ্ছি সেইখানে। তারপর ফিরতে হবে নর্থ ওয়েস্ট প্যাসেজ দিয়ে। আজ পর্যন্ত যা নাকি অনাবিষ্কৃত। ভুল বললেন। আপনি যা জানেন না তা বলবেন না হ্যাটারাস। নর্থ ওয়েস্ট প্যাসেজ আজও কেউ পৌঁছাতে পারেনি। পারবো কেবল আমি। আমার তৈরি লম্বা নৌকা বে, কারণ সেখানে জল আছে, বরফ নেই। এ কিন্তু আপনার অন্যায়। ছেলে মানুষের মতো কথা বলছেন আপনি। হ্যাঁ, তা তো বলবেনই। আপনারা যে 4 জন আর আমি একা। সুতরাং সেইভাবে কথা বলুন। আপনার হুকুমে। আমার হুকুমে। অ্যাল্টামন্ড আর কথা বাড়াল না। শীষ দিয়ে আমেরিকার জাতীয় সঙ্গীত ইয়াংকি ডুডল গাইতে গাইতে শুয়ে পড়ল বিছানায়। হ্যাটেরাসও আর কথা বললেন না। ঘণ্টাখানেক বাইরের হাওয়া খেয়ে এসে ঢুকলেন কম্বলের মধ্যে। মেরু কানন, 29শে মে। সূর্য আর পাটে যায় না, দিগন্ত ঘেঁষে ঘষ্টাতে থাকে। শুরু হলো 24 ঘন্টা ব্যাপী দিনের পালা। পশু পাখিরা আবার ফিরে এসেছে। নোনা জলের সঙ্গে বরফ জল মিশে বিচ্ছিরি রকমের প্যাচ প্যাচে কাদায় হাঁটা দায়। মেরু অভিযাত্রীদের ভাষায় এই কাদার নাম স্ল্যাশ। নৌকো তৈরি নিয়ে ব্যস্ত বেল আর জনসন। একদিন সদল বলে সবাই শিকার করতে বেরোলেন। কিন্তু পায়ের কাছে যখন খরগোশ এসে লুকোচুরি খেলতে লাগলো, ঝাঁকে ঝাঁকে পাখি ডক্টরের গায়ে মাথায় এসে বসল। বলগা হরিণরা নিঃশঙ্ক চিত্তে মুখ নামিয়ে বরফের ফাঁকে জমা শ্যাওলা খেতে লাগল। মৃগয়ার নেশা ছুটে গেল প্রত্যেকেরই মন থেকে। কি হবে খামোকা প্রাণী হত্যা করে? এরা কোনোদিন মানুষ দেখেনি, মানুষ দেখে তাই ভয় পেতেও শেখেনি। মনোহর মেরু কাননে তাই বন্দুক কাঁধে সবাই অনাবিল আনন্দ কুড়িয়ে ফিরে এলো ডক্টর হাউসে। অ্যালটামন্ড প্রতিশোধ নিল। আরেকদিন শিকারে বেরিয়ে দূর থেকে ডাক তেড়ে গেল দুটো অদ্ভুত প্রাণীর দিকে। মাংস অতি উপাদেয়, কস্তুরী গন্ধ সুরভিত বলে এর নাম কস্তুরী ষাঁড়। কিন্তু ধরা খুব মুশকিল। ডাক তেড়ে যাওয়ায় অবাক হয়ে চেয়েছিল ষাঁড় যুগল। এখন 2 পেয়ে 3টে মানুষকে ছুটে আসতে দেখে ভোঁ দৌড় দিল উল্টো দিকে। এভাবে হবে না। 3 দিক থেকে ঘিরে ধরে পালাবার পথ বন্ধ করতে হবে। অ্যাটেরাস হই হই করে একাই তেড়ে গেলেন সামনে। উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে তাড়িয়ে আনা, কিন্তু ফল হলো উল্টো। একজন মাত্র শত্রু দেখে ঘুরে দাঁড়ালো একটি ষাঁড় এবং শটান ধেয়ে গেল হ্যাটেরাসের পানে। সব শেষ। কথার সুরে নিঃসীম নৈরাশ্য শুনে ছিলে ছেঁড়া ধনুকের মতো অ্যালটামন্ড ছিটকে গেল সামনে। পরক্ষণই থমকে দাঁড়িয়ে কি যেন ভাবল। পরম শত্রু বিপদে তার কি? মুহূর্তের মধ্যে মনস্থির করে নিয়ে জ্যামুক্ত তীরের মতো ফের ছুটে গেল সামনে। হ্যাটেরাস দেখলেন যাকে তিনি চোখের বালি এবং পথের কাঁটা মনে করেছেন, সে বায়ু বেগে দৌড়ে আসছে তাঁকে বাঁচাতে। হ্যাটেরাসের মাথার ওপর দিয়ে শন শন করে গুলি গিয়ে মাটিতে শুইয়ে দিল একটা জানোয়ারকে। অপর জানোয়ারটা আরও খেপে গিয়ে যেই শিং নামিয়ে গেঁথে ফেলতে যাচ্ছে হ্যাটেরাসকে, অমনি লাফ দিয়ে সামনে আবির্ভূত হলো অ্যালটামন্ড। ডান হাতে ছুরি শটান ঢুকিয়ে দিল ষাঁড়ের মুখের মধ্যে। হ্যাটেরাসের পাশেই ধড়াস করে আছড়ে পড়ল কস্তুরী ষাঁড়। আমার প্রাণ বাঁচালেন আপনি। আপনিও বাঁচিয়েছেন আমার। আপনিও বাঁচিয়েছেন আমার। হ্যাটেরাস, আল্টামন্ড আপনার মতোই মানুষ, নির্ভীক, বেপরোয়া, ডান পিঠে। আমারই মতো একই পথের যাত্রী এই গৌরবের অংশীদার। কিসের গৌরব? সুমেরু পৌঁছানোর? হ্যাঁ। তাহলে ঠিকই আঁচ করেছিলাম। অসম্ভবকে সম্ভব করতে চলেছেন আপনি। আপনিও তো সেই পথের পথিক, নয় কি? আমি? না না, আমি বেরিয়েছি নর্থ ওয়েস্ট প্যাসেজের সন্ধানে। অ্যালটামন্ড, এসো ভাই, একসঙ্গে সুমেরু বিজয়,
একই গৌরবের অধিকারী হই সবাই। এই তো চাই। কি হবে জাতিগত বিদ্বেষ মনে পুষে রেখে? কে আমেরিকান কে ইংরেজ তা জেনে কি লাভ? আমরা চাই অজানাকে জানতে, অসম্ভবকে সম্ভব করতে। উত্তরে যাত্রা। 24শে জুন সকাল হতে না হতে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা। পথ বেশ মসৃণ, সমতল ভূমির ওপর কঠিন বরফের আচ্ছাদন। বিনা বাধায় এগিয়ে চলল স্লেজ। ডক্টর বারবার কম্পাস দিয়ে দিক নির্ণয়ের ঝামেলা এড়িয়ে গেলেন নতুন একটি পন্থায়। আবহাওয়া পরিষ্কার এবং রাস্তা সমান থাকলে কম্পাস দিয়ে দেখে নিচ্ছেন সোজা উত্তরের বিশেষ কোনো বস্তুকে। তারপর কোনো দিকে না বেঁকে এগোচ্ছেন সেই দিকে। সেখানে পৌঁছে আবার মাইল কয়েক উত্তরে লক্ষ্য করছেন আরেকটি বস্তুকে। ফলে এগিয়ে চলেছেন সোজা সরল রেখায়। 28শে জুন তাপমাত্রা পৌঁছল 45 ডিগ্রিতে। সেই সঙ্গে নামল প্রচণ্ড বৃষ্টি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। বৃষ্টির জলে পথ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, কুয়াশাও কেটে যাবে। 30শে জুন অবশ্য ঝড় উঠল। মড়মড় শব্দে আশেপাশে বরফ ভাঙতে লাগলো। মেরু অঞ্চলে হিমবাহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য অসম্ভব দ্রুত গতি। কামানের গোলার চাইতে দ্রুত বেগে চোখের নিমেষে নেমে আসে হিমবাহ, পাল্টে দিয়ে যায় পথ, প্রকৃতি, সব কিছু। এত বাধা বিপত্তি সত্ত্বেও কোনো দুর্ঘটনা ঘটল না। আশ্চর্য। ডক্টর, পায়ের তলায় কি লাল তুষার? মনে হচ্ছে যেন রক্ত নদী ধারা বইছে। অবাক হওয়ার কিছুই নেই জনসন। বরফটা আসলেই সাদা, কিন্তু 1 বর্গ সেন্টিমিটারে প্রায় 43,000টি বিশেষ ধরনের ছত্রাক থাকার ফলে দেখতে লাল রঙের। 9 ফুট পুরো লাল বরফ দিয়ে মোড়া মাইল কয়েক অঞ্চল। ছত্রাকের মোট সংখ্যাটা তাহলে নিতান্তই কম নয়। দাঁড়াও, 2 বোতল সংগ্রহ করে নি। বরফে পদচিহ্ন। 4 জুলাই যাচ্ছে তাই রকমের কুয়াশায় মন্থর গতিতে পথ চলতে হলো অভিযাত্রীদের। ঘন ঘন কম্পাস দেখতে হলো, পাছে পথ গুলিয়ে যায়। 6 জুলাই ভোর হতে না হতে রওনা হলো সবাই। অ্যালটামন্ড আর বেল ডাককে নিয়ে এগিয়ে গেল মাইল 2 সামনে, রাস্তা দেখবার জন্য এবং শিকার পেলে তাদের বধ করবার জন্য। পরিষ্কার আবহাওয়ায় 2 মাইল পেছন থেকে ওদের স্পষ্ট দেখতে পাচ্ছিলেন ডক্টর। হঠাৎ তিনি অবাক হয়ে গেলেন ওদের কিংকর্তব্য বিমূঢ় আচরণ দেখে। হঠাৎ হেঁট হয়ে জমির ওপর কি যেন দেখল অ্যালটামন্ড, আর সাথে বেলও। পরক্ষণে চোখ তুলে দিগন্ত পর্যন্ত চেয়ে রইল, কিছু একটা দেখার প্রত্যাশায় যেন। দৌড়ে গেলেন ডক্টর। গিয়ে যা দেখলেন তাতে তারও আক্কিল গুরুম হয়ে গেল। এ কি? জমির ওপর বুট পরা একজোড়া পায়ের ছাপ। সে বুট ইউরোপীয় বুট। বিজন দেশে কারা এসেছে আমাদের আগে? সামনে চলুন উত্তরে। এ কি? এটা কোত্থেকে এলো? একটা পকেট টেলিস্কোপের লেন্স পড়ে আছে এই বরফের ওপরে। কোত্থেকে এই আপদ এলো কে জানে। মেরুবিন্দু পৌঁছে দেখবো। আগে ভাগেই সেখানে আরেকজন বসে আছে। অস্বস্তিতে ভরে গেল প্রত্যেকেরই মন। রাত্রে আবার স্বগর্জনে ধেয়ে এলো ঝড়। ভোর রাতে কমে এলো ঝড়। আলো ফুটতেই ডক্টর হ্যাটেরাস আর জনসন গিয়ে উঠলেন 300 ফুট উঁচু একটা পাহাড়ে। ডক্টর, দূরে ওটা কি? সমুদ্র মনে হচ্ছে। স্লেজ বার করুন, তাঁবু তুলুন, আর দেরি নয়, চলুন খোলা সমুদ্রে। 3 ঘন্টা পরে অভিযাত্রীরা এসে পৌঁছল সমুদ্র উপকূলে। খোলা সমুদ্রই বটে, দ্বীপ বা স্থলভাগের চিহ্ন নেই দূর দিগন্ত পর্যন্ত। যত দূর চোখ যায় উত্তরে কেবল জল আর জল। বড় বড় বরফের টুকরো ভাসছে জলে। সারাদিন গেল নৌকো জলে ভাসাতে। ডক্টর যেটির নামকরণ করলেন আমেরিকান বন্ধুর নামে, অ্যালটামন্ড বন্দর। খোলা সমুদ্র। পরের দিন সকাল 8টার মধ্যেই তাঁবু গুটিয়ে তুলে ফেলা হলো নৌকোয়। ডক্টরের মন তখনও খুঁত খুঁত করছে রহস্যজনক সেই বুট পরা পদচিহ্ন নিয়ে। সন্দেহ ভঞ্জন করার জন্য একাই উঠে গেলেন একটা টিলার উপরে। পকেট টেলিস্কোপ চোখে লাগালেন শেষবারের মতো চারদিক দেখে নেওয়ার জন্য।
কিন্তু কিছুই দেখতে পেলেন না। কাছের জিনিসও দেখতে পেলেন না। ঘাবড়ে গিয়ে টেলিস্কোপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই আঁতকে উঠলেন ডক্টর। পরক্ষণে হ্যাটেরাস বলে চেঁচাতে চেঁচাতে পাঁই পাঁই করে দৌড়ে নেমে এলেন টিলা বেয়ে। হ্যাটেরাস, হ্যাটেরাস, দিন কয়েক আগেই সেই পায়ের ছাপ দেখেছিলাম, মনে পড়ে? বুটটা কার জানেন? কার? বেলের। আর টেলিস্কোপের লেন্সটা আমার। বড় বড় চোখ করে চেয়ে রইলেন হ্যাটেরাস। পরক্ষণে হাসতে হাসতে গড়িয়ে পড়লেন সকলেই। কুয়াশায় পথ হারিয়ে নিজেরাই এক চক্কর ঘুরে এসেছে। বেলের পায়ে তুষার জুতো না থাকায় বুটের ছাপ পড়েছে বরফে। ডক্টরের পকেট টেলিস্কোপের লেন্স খসে পড়েছে তক্ষুনি। পরের দিন উৎকণ্ঠায় খামোকা কাঠ হয়ে গিয়েছেন নিজেরাই মেরুবিন্দুর দিকে। 10ই জুলাই, বুধবার। মেরুবিন্দু এখান থেকে আর মাত্র 175 মাইল উত্তরে। শান্ত স্তব্ধ সমুদ্রে ভেসে চলল শুধু অভিযাত্রীদের নৌকো। হ্যাটেরাস পলকহীন চোখে চেয়ে আছেন উত্তরের দিকে। সন্ধে 6টা নাগাদ সহসা আবছা কুয়াশার মতো কি যেন দেখা গেল উত্তর দিগন্তে। ও মাই গড, ডাঙা! দূর, মেঘ মনে হচ্ছে। না 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 না, ডাঙা! এটা ডাঙা। অবশেষে আরও স্পষ্ট হলো সেই কুহেলি। মাইল 25 উত্তরে সত্যিই হয় ডাঙা, নয় ধোঁয়া দেখা যাচ্ছে। সেই সঙ্গে স্ফুলিঙ্গ। সর্বনাশ, এ যে আগ্নেয়গিরি! সুমেরুতে আগ্নেয়গিরি? অবাক হবার কি আছে? জেমস রস কুমেরু গিয়ে এরেবাস আর টরের নামের দুটো আগ্নেয়গিরি আবিষ্কার করেননি? সেই অবসরে জলপাই রঙের একখণ্ড মেঘ উঠল দিগন্তে এবং দেখতে দেখতে অন্ধকার হয়ে এলো সমুদ্রপৃষ্ঠ। সেই সঙ্গে এলো দামাল ঝড়। প্রকৃতি যেন রক্ষীদের পাঠিয়ে দিলেন দুর্গমের অভিযাত্রীদের বাধা দিতে। কানে তালা লেগে যায় ঝড়ের হুঙ্কারে। মোচার খোলার মতো লম্বা নৌকো ছুটতে লাগলো উত্তাল জলরাশির ওপর দিয়ে নক্ষত্র বেগে। আচমকা হাওয়ার ঝাপটায় যেন দু ফাঁক হয়ে গেল কুয়াশার পর্দা এবং সেই ফাঁক দিয়ে ঝলসে উঠল লেলিহান অগ্নিশিখা। আচম্বিতে কোত্থেকে ধেয়ে এলো পাগলা ঝড়। নৌকোর ঝুঁটি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল দক্ষিণ পশ্চিম দিকে, অথচ উপকূল আর মাত্র 3 মাইল দূরে। নিঃসীম হতাশায় বুক চাপড়ানো কণ্ঠে চিৎকার করে উঠলেন হ্যাটেরাস। সহসা অতি ভয়ঙ্কর দৃশ্য দেখে শিহরিত হলেন অভিযাত্রীরা। 10 কেবল দূরে একটা হিমবাহ উত্তাল তরঙ্গে ডুবুডুবু হয়েও ফের লাফিয়ে উঠছে তরঙ্গ শীর্ষে। আর সেই হিমবাহের ওপরে ভয় জড়সড় এক দঙ্গল ভালুক। ঝড়ের রক্ত জল করা গজরানির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে তাদের গজরানি। ভয় সিঁটিয়ে রইল কুকুরগুলো, নির্বিকার রইল কেবল ডাক। তারপর একসময় হিমবাহ সরে গেল দূরে। সহসা ফের ফুঁসে উঠল ঝড়, ঘূর্ণি। সর্বনেশে ঘূর্ণির মাঝে গিয়ে পড়েছে তাদের নৌকো। বন বন করে ঘুরতে ঘুরতে ক্রমশ ডুবে যাচ্ছে কেন্দ্র দেশে। নৌকো এত জোরে ঘুরছে যে গলুইয়ের পাশে ফেনাগুলো মনে হচ্ছে স্থির হয়ে ভাসছে। মাথা ঘুরছে সবার। আচম্বিতে পাল্টি খেতে খেতে খাড়া হয়ে গেল নৌকো। ঘূর্ণির ওপর লম্বভাবে দাঁড়িয়ে গেল জলযান। অকল্পনীয় সেই ঘূর্ণন বেগের বিপুল শক্তি ভরে নৌকোটা বৃত্তের ট্যানজেন্টের ওপর দিয়ে কামানের গোলার মতো ছিটকে বেরিয়ে গেল কেন্দ্র থেকে বাইরে। আছড়ে পড়ল অ্যালটামন্ট, ডক্টর, জনসন আর বেল। উঠে দেখল হ্যাটেরাস নেই। তখন রাত 2টো। ইংল্যান্ডের ফ্ল্যাগ। কি দুর্দৈব! মেরুবিন্দুর এত কাছে এসেও জলে তলিয়ে গেলেন হ্যাটেরাস। বিউহল কণ্ঠে কত ডাকাডাকি করলেন সঙ্গীরা, কিন্তু ঝড়ের অট্টহাসি ছাপিয়ে কোনো সাড়া ভেসে এলো না। করুণ কণ্ঠে কত রকমভাবে মনিককে ডাকলো ডাক। লাফ দিয়ে জলেও পড়তে গেল। বেল জোর করে ধরে রাখলো নৌকোর ওপর। হ্যাটেরাস! ক্যাপ্টেন হ্যাটেরাস! কোথায় আপনি? বৃথা চেঁচামেচি। 1 ঘন্টা অনেক খুঁজলেন ক্লাবনে, কিন্তু দলপতিকে পেলেন না কোথাও।
সুগভীর বিষাদে আচ্ছন্ন হলো প্রত্যেকের মুখ। নিশ্চুপ হয়ে গেল প্রত্যেকেই। একা ডাক কেউ কেউ করে কেঁদে চলল আপন মনে। ভোর 5টার দিকে সর্বনাশী ঝড় ফুঁস করে মিলিয়ে গেল। সেদিন 11ই জুলাই। মাইল 3 দূরে দেখা গেল নতুন দেশকে। দেশ নয়, দ্বীপ, অথবা বলা যেতে পারে আগ্নেয়গিরি। সমুদ্রের ভেতর থেকে ঠেলে উঠেছে আগ্নেয়গিরির গা। তীর বলে কিছু নেই। দানব যেন ফোঁস ফোঁস করে আগুনের নিঃশ্বাস ছাড়ছে, এবং নিঃশ্বাসের ছন্দে বিপুল কায় দেহটা থরথর করে কাঁপছে। কম করে 1006 ফুট সেই আগ্নেয় পাহাড়ে তখন অগ্নুৎপাত চলছে পুরো দমে। সুরপিল রেখায় অগুন্তি লাভা স্রোত তরল অগ্নির আকারে নিচে কুঁদে নামছে পাহাড়ের গা বেয়ে। জল ফুঁসছে, ফুটছে, লাফাচ্ছে জ্বলন্ত গলিত লাভা স্রোতের স্পর্শে। অদ্ভুত ছাই রঙে ছেয়ে গেছে আকাশ। বিধাতার কি বিচিত্র লীলা! উত্তর মেরুর কেন্দ্রস্থল এই পাহাড়। নৌকা আরো এগোলো সামনে। হঠাৎ চোখে পড়ল পাথরের গায়ে ছোট্ট একটা খাঁজ। নৌকোটাকে নিরাপদে রাখার প্রাকৃতিক আশ্রয়। বহু প্রতীক্ষিত উত্তর মেরুতে আর কেউ পা দেওয়ার আগে পা দিল টাক সবার আগে। লাফ দিয়ে নামলো ডাঙায় এবং ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে ছুটে গেল ভেতর দিকে। ডাক ডাক, ফিরে আয়। পেছন থেকে কত ডাকলো অভিযাত্রীরা, কিন্তু শুনল না ডাক। পাহাড়ের শীর্ষ দেশ 11 ডিগ্রি কোণ করে উঠে গেছে আকাশের দিকে। সহসা ডাকের ব্যাকুল ডাক শোনা গেল দূরে। এবার যেন কাঁদছে না, অদ্ভুতভাবে ডেকে চলেছে। তবে কি পড়ি কি মুড়ি করে অভিযাত্রীরা দৌড়লেন শব্দ লক্ষ্য করে। পাথর, নালা, লাভাস্রোত ডিঙিয়ে পৌঁছলেন একটা নিষ্পন্দ নিষ্প্রাণ দেহের পাশে। সারা গায়ে তার ইংল্যান্ডের পতাকা জড়ানো। ক্যাপ্টেন হ্যাটেরাসের দেহ। হেঁট হয়ে দেহ স্পর্শ করেই আনন্দে শিউরে উঠলেন ক্লাবনে। দেহ তো নিষ্পন্দ নয়, নিষ্প্রাণ নয়। হ্যাটেরাস মরেননি, তিনি বেঁচে আছেন। বেঁচে আছেন, বেঁচে আছেন, হ্যাটেরাস বেঁচে আছেন। বেঁচে আছি, শুধু বেঁচে আছি নয়, উত্তর মেরুতে প্রথম পা দিয়েছি আমি আমি ক্যাপ্টেন হ্যাটেরাস। কি আশ্চর্য মানুষ তিনি! এত কষ্টের মধ্যেও বিস্মৃত হননি অন্তরের বাসনাকে। জলে ছিটকে পড়ে স্রোতের টানে তীরে এসে আছড়ে পড়েছিলেন হ্যাটেরাস, কিন্তু সঙ্গে সঙ্গে ঢেউ টেনে নিয়ে গিয়েছে ফের জলের মধ্যে। অবশেষে বিধাতা বোধ হয় তার উপর কৃপা করলেন। হাতে ঠেকল একটা পাথরের খাঁজ। সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরলেন সেই অবলম্বনটুকু। খাবার দাবার সাজিয়ে ফেলল জনসন আর বেল। বেলা 11টায় প্রাতরাশ মুখে তুলতে গিয়েও বাধা পড়ল হ্যাটেরাসের চিৎকারে। না না, আগে মেপে চুপে দেখুন উত্তর মেরু ঠিক কোনখানে। খানিকটা নিরুপায় হয়ে যন্ত্রপাতি বের করলেন ক্লাবনি। মেপে দেখলেন মাত্র 45 সেকেন্ড দূরে, অর্থাৎ প্রায় 1.25 মাইল দূরে। আগ্নেয়গিরির জ্বালামুখের মধ্যে দিয়েই গিয়েছে ভূগোলকের অক্ষরেখা। 90 ডিগ্রি ঠিক সেইখানেই। এই বৃত্তান্ত তক্ষুনি একটা কাগজে লেখা হলো এবং পর্বত গাত্রের ছিদ্রে সযত্নে রক্ষা করা হলো। কাগজে সই করলেন ক্যাপ্টেন হ্যাটেরাস। মেরু বিবরণ। কল্পনাতীত কষ্ট সইতে হয়েছে পথিমধ্যে। হারাতে হয়েছে প্রিয় সঙ্গীকে। চরম বিশ্বাসঘাতকতা করেছে সবচেয়ে বিশ্বাসভাজন সঙ্গীরা। তবেই না আসা গিয়েছে নর্থ পোলে। আনন্দে তাই মুখ হয়ে গিয়েছিল সবাই। কিন্তু কথার ধোকর ডক্টর ক্লাবনের পক্ষে বেশিক্ষণ বোবা হয়ে বসে থাকা সম্ভব নয়। ও হে ডক্টর, তুমি কিন্তু আর নড়ছো না। মানে? একটু নড়ছি বই কি জনসন। সত্যিকারের নর্থ পোল এখনো 1.25 মাইল দূরে। তা হলো গিয়ে মেরুবিন্দু নিয়ে কত গুজবই না শোনা গিয়েছিল এককালে। কেউ বলতো মেরুবিন্দুতে মস্ত ফুটো আছে, মেরু জ্যোতি সেই ফুটো দিয়ে আকাশে ঠিকরে আসে। আবার একদল লোক বলতো
সেই ফুটো দিয়ে নাকি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়া যায়। আরে হ্যাঁ, সেকেলে গাল গল্পের কি আর কোনো শেষ আছে? নির্নিমেষে পাহাড় চূড়োর দিকে চেয়ে রইলেন ক্যাপ্টেন হ্যাটেরাস। মাউন্ট হ্যাটেরাস। গল্প গুজবের পর গুহায় ঢুকে ঘুমিয়ে পড়লেন সকলে, হ্যাটেরাস ছাড়া। একা তিনি জেগে রইলেন সমস্ত রাত। আতীব্র উত্তেজনায় টান টান হয়ে রইল প্রতিটি স্নায়ু। বিশ্বের কেউ যা পারেনি আজও, তিনি তা করেছেন। অসম্ভবকে সম্ভব করেছেন। তবু কেন এই অস্থিরতা? কিসের আবেগে জ্বালাময় চোখে বারবার তাকাচ্ছেন ধূমায়িত পর্বত শিখরের পানি, লেলিহান অগ্নিশিখার দিকে? ভোরবেলা ঘুম ভাঙল সকলের। দেখল হ্যাটেরাস নেই। ছুটে বেরিয়ে এলো বাইরে। অদূরে পাথরের ওপর যন্ত্রপাতি হাতে দাঁড়িয়ে আছেন হ্যাটেরাস, তীব্র চাহনি নিবদ্ধ আগ্নেয়গিরির জ্বালা মুখের ওপরে, যেন ধ্যানমগ্ন ঋষি। ক্যাপ্টেন, আসুন, শেষবারের মতো দ্বীপটাকে ঘুরে দেখে নি। হ্যাঁ, শেষবারের মতো। বন্ধুগণ, আপনারা অনেক করেছেন। এই গৌরবের অধিকারী আপনারা প্রত্যেকেই, এমনকি যারা আমাকে পরিত্যাগ করেছে তারাও। প্রতিশ্রুতি মতো তাদের পাওনা টাকা দেওয়া হবে ইংল্যান্ডে। হ্যাঁ, অবশ্য যদি তারা দেশে ফিরতে পারে। ক্যাপ্টেন, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন উইল করে যাচ্ছেন। অন্ধ হয়ে গেলেন নাকি? হয়তো করছি জনসন, কে জানে। মেরুদ্বীপে পৌঁছেছি ঠিকই, মেরু বিন্দুতে তো পৌঁছায়নি। তফাৎটা কোথায়? পৃথিবীর মেরুবিন্দুতে প্রথম পা দেবে একজন ইংরেজ। এই সংকল্প নিয়ে বেরিয়েছিলাম ইংল্যান্ড ছেড়ে। এখনো তো তা হয়নি। মেরুবিন্দু এখনো 45 সেকেন্ড দূরে। এখানকার চেহারা এখনো আমি দেখিনি, কাজে আমাকে পা রাখতেই হবে মেরুবিন্দুর ওপরে। কোথায় পা রাখবেন? আগ্নেয়গিরির মাথায়? আমি যাবই। কি করে উঠবেন? ও পাহাড়ে তো ওঠা যায় না। জ্বালামুখে দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখছেন না? আমি যাবই। গোয়ার হ্যাটেরাসকে যেন মেরু উন্মত্ততায় পেয়ে বসেছে। কত বোঝালেন ডক্টর, কিন্তু কিছুতেই কিছু হলো না। এ লোককে আটকাতে হলে এখন শক্তি প্রয়োগ ছাড়া আর পথ নেই। তাই সুর পাল্টে ডক্টর বললেন, বেশ তো, আপনার সঙ্গে আমরাও যাব। যাবেন তো বটেই, কিন্তু কিন্তু মাঝপথ পর্যন্ত। মেরু বিজয়ের সংবাদ নিয়ে ইংল্যান্ডে ফিরতে হবে তো আপনাদেরই, কোনো কথা নয়। ক্যাপ্টেন হিসেবে হুকুম করছি, যা বললাম তার নড়চড় হবে না। এহেন বাতুলের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই জেনে পাহাড়ে ওঠার তোড়জোড় শুরু করলেন ডক্টর। মিনিট কয়েক পরেই ডাককে সামনে রেখে রওনা হলো অভিযাত্রীরা জ্বলন্ত গিরি চূড়া অভিমুখে। ক্রমশ পর্বত আরোহণ কঠিন হয়ে উঠছে। জ্বলন্ত পাথর ছিটকে পড়ছে আশেপাশে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে। অবশেষে একটা চক্রাকার শিলা চত্বরে পৌঁছে থমকে দাঁড়ালেন হ্যাটেরাস। 10 ফুট চওড়া পাথুরে চাতাল ঘিরে তাথুই তাথুই নাচতে নাচতে ছুটছে কালান্তক লাভা স্রোত। মাঝখান দিয়ে সংকীর্ণ একটা পথ উঠে গেছে চূড়া অভিমুখে। হ্যাটেরাস, ঢের হয়েছে, আর উঠতে পারবো না আমরা। তাহলে বসে পড়ুন, আমি উঠব। না না না, আর উঠতে পারবেন না। কেন মিছে বিপদকে ডেকে আনছেন? মেরুবিন্দুতেই তো রয়েছেন এই মুহূর্তে। না না না, মেরুবিন্দু আর উঁচুতে। হ্যাটেরাস, আমি ক্লবনই বলছি, আপনার বন্ধু আমি। চিনতে পারছেন না? উঁচুতে উঁচুতে, আরো উঁচুতে, মেরুবিন্দু আরো উঁচুতে। আমরা তাহলে জোর করে আপনাকে। ডক্টরের মুখের কথা শেষ হওয়ার আগেই অতি মানবিক প্রচেষ্টায় এক লাফ দিয়ে লাভা স্রোত টপকে উধাও হলেন হ্যাটেরাস। সঙ্গীদের নাগালের বাইরে। নিঃসীম হতাশায় বুক ফাটা চিৎকার করে উঠল সবাই। চলো যাই উত্তরে, আরো উত্তরে, মাউন্ট হ্যাটারাসের মাথায়। মাউন্ট হ্যাটারাস, মনে থাকে যেন, মাউন্ট হ্যাটারাস। পিছন পিছন ছুটে যাওয়া সম্ভব না কোনো মতেই।
শুধু আগুনের বেড়াজাল নয়, লাভা স্রোত বইছে পায়ের তলায়, তাল তাল ধোঁয়া, বৃষ্টির মতো ঝরে পড়া ছাই, আর অঙ্গারের আড়াল থেকে মাঝে মাঝে আবির্ভূত হলেন ক্যাপ্টেন। অতিকায় চুল্লির মতো গোটা পাহাড়টা গুম গুম করে কাঁপছে আর শোঁ শোঁ শব্দে গজরাচ্ছে। যাককে পেছনে নিয়ে হ্যাটেরাস তবুও উঠে চলেছেন। হ্যাটেরাস, হ্যাটেরাস, ফিরে আসুন! অবশেষে পৌঁছলেন পর্বত চূড়ায়, আগ্নেয়গিরির জ্বালা মুখে। আমি বাঁচাবো ক্যাপ্টেনকে। বলেই প্রচণ্ড লাফ মেরে ডিঙিয়ে গেল লাভা আর আগুনের বেড়াজাল। হ্যাটেরাস এখন জ্বালামুখের ওপর দিয়ে হাঁটছেন। আশেপাশে বৃষ্টির মতো পড়ছে জ্বলন্ত শিলা। হ্যাটেরাস তবুও হাঁটছেন একটা ঝুলন্ত পাথরের ওপর দিয়ে। পর্বত শীর্ষ যেখানে মুখ বেদান করে আগুন বমি করছে, ঝুলন্ত পাথরটা এগিয়ে রয়েছে ঠিক তারই ওপর। এক হাতে ফ্ল্যাগ নাড়ছেন ক্যাপ্টেন, আরেক হাতে তর্জনী সংকেতে নির্দেশ করছেন মেরুবিন্দু। আচম্বিতে টলে উঠল পায়ের তলায় পাথর। বিষম কণ্ঠে চেঁচিয়ে উঠল ক্লেবনি, জনসন আর বেল। সেকেন্ড কয়েকের জন্য মনে হলো সব শেষ। দুর্দান্ত হ্যাটেরাসকে শেষ পর্যন্ত বুঝি গিলে খেল জ্বলন্ত আগ্নেয়গিরি। কিন্তু না, ঠিক সময় অ্যালটামন্ট পৌঁছে গেছে সেখানে। সঙ্গে ডাক। নিতল গহ্বরে মিলিয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে কুকুর এবং মানুষ দুজনে মিলেই আঁকড়ে ধরেছে হ্যাটেরাসকে। আধ ঘন্টা পরে তাকে ফিরিয়ে এনে ক্লেবনের দুই বাহুর মধ্যে সঁপে দিল অ্যালটামন্ট। জ্ঞান ফিরে পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন হ্যাটেরাস। বোবা বেদনায় তার চোখে চোখ রাখলেন ডক্টর। হ্যাটেরাসের চোখের পাতা পড়ল না, যেন কিছু দেখতেও পেলেন না। অন্ধ হয়ে গেলেন নাকি? না জনসন, চোখ ওর আছে, দৃষ্টিশক্তিও আছে, নেই কেবল চেতনা। আত্মাকে উনি চিরতরে রেখে এলেন আগুন পাহাড়ের মাথায়। জনসন, ক্যাপ্টেন হ্যাটেরাস পাগল হয়ে গিয়েছে। ওর মন মরে গিয়েছে। হ্যাঁ বন্ধু, জন্মের মতো পাগল হয়ে গিয়েছেন। দক্ষিণে ফেরা। পরের দিন মেরুবিন্দু বিজয়ের স্মৃতি রক্ষার্থে রানীর দ্বীপে নির্মিত হলো একটা স্তূপ। গায়ে খোদাই করা রইল জন হ্যাটেরাস 1861 তারিখটি। 13ই জুলাই পাগল হ্যাটেরাসকে নৌকোয় চাপিয়ে অভিযাত্রীরা পাড়ি জমালো সমুদ্রে। 15 দিনের পথ 7 দিনেই পাড়ি দিয়ে হাজির হলো দৈব দুর্গে। গিয়ে কি দেখল বরফ গলে গিয়েছে সূর্যের তাপে, প্রাকার গলেছে, ডক্টর হাউস একেবারে নিশ্চিহ্ন হয়েছে, খাবার দাবার লুট করেছে হিংস্র জন্তুরা, কিছুই আর নেই। 24শে জুলাই দুরু দুরু বুকে অভিযাত্রীরা ফের উঠে বসল নৌকায়। ভাসমান হিমবাহ থেকে খাবার জল সংগ্রহ করল অভিযাত্রীরা, পাখি মেরে সংগ্রহ করল মাংস। তা সত্ত্বেও আধপেটা খেয়ে থাকতে হলো দিনের পর দিন। সেদিন 15ই আগস্ট। বরফ পথ আটকে দিয়েছে। স্লেজ নামিয়ে ছুটে চলল সবাই। একদিন আর শয্যা ছেড়ে উঠবারও ক্ষমতা রইল না কারো। একা অ্যালটামন্ট স্রেফ মনের জুড়ে ডাককে নিয়ে বেরোলো শিকারে। কিছুক্ষণ পরই ফিরে এলো বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে। দুই চোখে তার বিমূর্ত বিভীষিকা। বরফে পেছন পেছন ছুটে গেল সবাই। গিয়ে দেখল সে বিভৎস দৃশ্য। অর্ধ চাপা পড়ে আছে বিস্তর মৃতদেহ। এ যে মানুষের দেহ। মরবার মুহূর্তেও কামড়া কামড়ি করে খেয়েছে পরস্পরের মাংস। নরমাংস খেয়েও প্রাণে বাঁচেনি কেউ। হ্যাঁ, এরা তারাই, শান্ডেন, পেন এবং কৃতঘ্ন সাঙ্গপাঙ্গরা। বিধাতা বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না। উপসংহার। 9 সেপ্টেম্বর ডেভন দ্বীপের প্রান্তে পৌঁছল ডানপিটের দল। পুরো 2 দিন অনাহারে থেকে জনসন মুমূর্ষু, বেল উত্থান শক্তিরহিত। 2 দিন আগে শেষ খাওয়া হয়েছে সবার।
সর্বশেষ এস্কিমো কুকুরটিকে বধ করে। সামনেই বাফিন উপসাগর। জাহাজ, দূরে জাহাজ! বিধাতা বোধহয় মুখ তুলে চাইলেন। দূর দিগন্তে পাল দেখতে পেল অ্যালটামন। মুমূর্ষ সঙ্গীদের টেনে নিয়ে একটা ভাসমান হিমশিলায় উঠলেন ডক্টর ক্লেবনে। স্লিজের তলা থেকে লোহার পাত খুলে নিয়ে মাস্তুলের মতো গাঁথলেন হিমশিলার মাথায়। তাঁবু ছিঁড়ে পাল বানিয়ে নিয়ে বাঁধলেন মাস্তুলের ডগায়। তার বরফ ভেলা তরতরিয়ে ভেসে গেল গভীর সমুদ্রে। 2 ঘন্টা পর তারা উঠে এলো ড্যানিশ তিমি শিকারী জাহাজে। উপবাসে, পথশ্রমে, ভাবনা চিন্তায় মানুষ বলে ওদের আর চেনাই যায় না। 13 দিন পর দুঃসাহসী 5 জন ফিরে এলো লন্ডনে। জন হ্যাটেরাস কিন্তু পাগল হয়েই রইলেন। সেই সঙ্গে হারালেন বাক শক্তি। একদম কথা কইতেন না। লিভারপুলের একটি মানসিক চিকিৎসালয়ে তাঁকে রেখেছিলেন ডক্টর। রোজ দেখতেন বিশেষ একদিকে হেঁটে যান হ্যাটেরাস, পিছনে পিছনে ডাক। গলির শেষ প্রান্তে পৌঁছে ফের ফিরে আসতেন সেই পথেই। পথে কেউ বাধা দিলে আঙুল তুলে দেখাতেন আকাশের বিশেষ একটি স্থানে। দিনের পর দিন জন হ্যাটেরাসের এহেন বোবা বিচরণ নিরীক্ষণ করে একদিন মূল রহস্যটা ক্লেবনে আবিষ্কার করলেন। হ্যাটেরাস যেন চুম্বকের টানে প্রতিদিন একই দিকে যান আর আসেন, কারণ ক্যাপ্টেন জন হ্যাটেরাস আজও এগিয়ে চলেছেন উত্তর অভিমুখে। এই কাহিনী লেখার আগে জুল ভার্ন যদি নিজের জাহাজে সমুদ্র পাড়ি দিতেন, তাহলেই জানতে পারতেন সে যুগে এত নিখুঁতভাবে সুমেরু নির্ণয় সম্ভব ছিল না। সেরকম যন্ত্রপাতিও ছিল না। আগ্নেয়গিরির ঠিক কেন্দ্রে মেরুবিন্দু আবিষ্কারের নাটকীয় ক্লাইম্যাক্সটা তাহলে হয়তো নতুন করেই লিখতেন। এইভাবেই শেষ হয় এক মানুষের অসম্ভবকে জয় করার স্বপ্নের কাহিনী। বরফে ঢাকা উত্তর মেরুর নিঃসঙ্গ প্রান্তরে ক্যাপ্টেন হ্যাটেরাস শুধু এক অভিযানের ইতিহাস লেখেননি, প্রমাণ করে গিয়েছিলেন মানুষের ইচ্ছা শক্তি কখনো কখনো প্রকৃতির সবচেয়ে কঠিন বাধাকেও অতিক্রম করতে পারে। আজকের গল্প পাঠে শুভঙ্কর দেবনাথ, ক্যাপ্টেন হ্যাটেরাস, দীপক, ডক্টর ক্লবনি, কৌশিক ব্যানার্জি, রিচার্ড শ্যান্ডন, আলাপন মুখোপাধ্যায়, জনসন সৌরভ রায়, ক্যাপ্টেন আল্টামন্ড সৌমিক দাস, পেন শুভঙ্কর, এছাড়া অন্যান্য চরিত্রে কৌশিক, সৌমিক, অভিজিৎ এবং শুভঙ্কর। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে প্রীতম দেব, আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আবারও ফিরে আসব নতুন কোনো রহস্য, নতুন কোনো অভিযানের গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কেয়ার অফ কাহিনী। শুভরাত্রি।